ভোট কেমন হলো? আমার জীবনে ভাই এই ধরনের ভোট আমি দেখি নাই। এই 96, 97, 98% পোল, 152টা দল তো। আমি প্রথম বলেছিলাম 130টা বলেছিলাম তৃণমূল কংগ্রেস, 15-16টা পাবে কিনা সন্দেহ আছে এই ফার্স্ট ফার্স্ট ভোটে। যখন কোনো চ্যানেল বলেনি, যখন কোনো সংবাদপত্র বলেনি, যখন কোনো ভোট বিশেষজ্ঞরা পর্যন্ত বলেনি, যখন কোনো রাজনৈতিক নেতারা পর্যন্ত বলেনি, তখন আমি বলেছিলাম এই মানুষের ভাষা চ্যানেল থেকে যে এমনকি বিজেপির তাবর তাবর বিখ্যাত নেতারাও কল্পনা করতে পারছেন না হয়তো যে কি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে। আর আজকে দিনের আলোর মতো পরিষ্কার। গতকাল রাত্রিরেও ঠিক এই একই রকম ভাবে বলেছিলাম, যখন কোনো চ্যানেল আন্দাজও করতে পারেনি। আমরা বলেছিলাম যে এই 90-95% ভোটের হার, এটা ঐতিহাসিক, এক ঐতিহাসিক নির্বাচন দেখতে যাচ্ছে এই পশ্চিমবঙ্গ, যা কিনা সমস্ত দিক থেকেই প্রথম থেকেই নজিরবিহীন। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। কেন নজিরবিহীন সেটা আপনাদের আগের এপিসোডগুলোতে বলেছিলাম। স্বাধীনতার পর থেকে এই পশ্চিমবঙ্গের মাটিতে এই রকম নজিরবিহীন নির্বাচন কখনো হয়নি, অভূতপূর্ব নির্বাচন কখনো হয়নি। তার কারণ প্রত্যেকবারই এই 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 রাজ্যে একটি নির্দিষ্ট ভোটার তালিকার প্যাটার্নকে অনুসরণ করে ভোট হয়, যেখানে জানা যায় কোন পাড়ায় কাকে, কোন দলকে কে কারা বেশি ভোট দেয়, কোন ব্যক্তিটি এতদিন অমুক জায়গায় ভোট দিত, এবার অন্য জায়গায় ভোট দিতে পারে। তার সাথে ছিল মৃত ব্যক্তিদের ভোট, তার সাথে ছিল ডুপ্লিকেট ব্যক্তিদের ভোট, মানে ডুপ্লিকেট নামের ভোট, অস্তিত্বহীন ভোটারের ভোট, এবং অবশ্যই বিদেশি আগত সমস্ত ভোটারদের ভোট। তার নাম হচ্ছে ছাপ্পা। বলেছিলাম যে স্বাধীনতার পর থেকে একবারও এই পশ্চিমবঙ্গ অবাধ শান্তিপূর্ণ নির্বাচনে ভোট দিতে পারেনি। একবার মাত্র পেরেছিল, সেটা হচ্ছে ওই 2011 সালে। তাও কিছুটা, ওই কিছুটাতেই উল্টে গেছিল ওই প্রবল পরাক্রমী 34 বছর ধরে বসে থাকা বাম শাসনের অচলায়তন। তার ঠিক আগে যদি ধরেন 1977 সালের কথা বলেছিলাম, যখন কংগ্রেসি জমানার এই অপশাসন, সেই ইমার্জেন্সির কংগ্রেসি জমানা, সিদ্ধার্থ শঙ্কর রায়ের কংগ্রেসি জমানা উল্টে গেছিল, গিয়ে এসেছিল বামফ্রন্ট সরকার। তার থেকেও সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে আমাদের কথা মিলল কি? আজকে সুপ্রিম কোর্ট বলল যে এটা ঐতিহাসিক ভোট। সুপ্রিম কোর্ট শুভেচ্ছা জানালেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ থেকে যে এটা একটা ঐতিহাসিক ভোট। ভারতবর্ষের ইতিহাসে এই পরিমাণ ভোটদানের হার, এই পরিমাণ প্রচন্ড গরমে, যেখানে 45-46 ডিগ্রি তাপমাত্রা, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট দিল এবং অবাধ শান্তিপূর্ণভাবে ভোট দিল। আমি আগের দিনই বলেছিলাম, আপনাদেরকেই বলেছিলাম যে ট্রেনে জায়গা পাওয়া নিয়ে, বাসে একটা সিট পাওয়া নিয়ে আমাদের মধ্যে গুতোগুতি ধাক্কাধাক্কি হয়। সেই রকম গুতোগুতি ধাক্কাধাক্কিগুলো যদি একটুখানি বাদ দেন, তাহলে সবচেয়ে বড় প্রসঙ্গ বলেছিলাম যে একজন মানুষেরও ঘর খালি হয়নি, মানে একটা মৃত্যুও হয়নি এই গোটা ইলেকশন প্রসেসে। আরো নজিরবিহীন কেন যে 5 থেকে 6 মাস এই ইলেকশন কমিশন এই পশ্চিমবঙ্গের মাটিতে টুল পেতে বসে থেকে যত রকমের অপশাসন আছে সমস্ত কিছু তারা মার্ক করেছে, তারা ডেটা তুলেছে, কে কোথায় কিভাবে কোন ষড়যন্ত্রের মাধ্যমে আপনার ভোটাধিকার লুণ্ঠন করে নেয়, ছাপ্পা ভোট দেয়। তারা সমস্ত রকমের ব্লু প্রিন্ট নিয়ে ধীরে 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 দিনের পর দিন ধরে এগোনোর চেষ্টা করেছে, এবং প্রত্যেকটা যতটা এগোনোর চেষ্টা করেছে প্রত্যেকটাতে বাধা দেওয়ার চেষ্টা করেছে এই রাজ্যে তৎকালীন শাসক দল। এখন তার বিদায়ী শাসক দল বলতে হবে, আর মাত্র কদিন বাকি। কিন্তু এই এই ঘটনাটার মাধ্যমে ঘটলো কি? এই এসআইআর কে ভেস্তে দেওয়ার চেষ্টা করা হয়েছে বারবার করে, সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, এবং সেটা হয়ে গেছে বুমেরাং। সেই বুমেরাং এর ফল আজকে ভোগ করতে হচ্ছে ওই শাসক দল, তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসকে। ওয়াকফ নিয়ে চিট করেছে সংখ্যালঘু সম্প্রদায়কে, কবরস্থানের জমি নিয়ে চিট করেছে সংখ্যালঘু সম্প্রদায়কে। দীর্ঘদিন ধরে, দিনের পর দিন ধরে আশা জাগিয়ে তাদেরকে শিক্ষা, স্বাস্থ্য, সামগ্রিক উন্নতি সমস্ত দিক থেকে তাদের বঞ্চিত রেখেছে শুধুমাত্র টুকটাক কিছু ভাতা দিয়ে। এবং ফলত সংখ্যালঘু ভাই বোনেদের, তাদের ঘরের থেকে ছেলে মেয়ে তারা কোথায় গেছে?
ছেলে বউ সমস্ত নিয়ে চলে গেছে পরিযায়ী শ্রমিক হয়ে। কোথায় গেছে? বিজেপি শাসিত রাজ্যে। আয় করে কোথায় পাঠাচ্ছে? এখানে পাঠাচ্ছে, যাতে তাদের সংসার চলে। তারা যদি বুঝে না থাকে তো আজ কারা বুঝেছে? আর সেই সমস্ত ক্ষোভ অভয়া থেকে শুরু করে চাল চুরি, গম চুরি, রাস্তা চুরি, এমনকি ওই সুলভ শৌচালয় হয়েছে সেটা পর্যন্ত চুরি, নদীটা পর্যন্ত চুরি করে নিয়েছে, খনি চুরি করে নিয়েছে, কিচ্ছু চুরি করতে আর বাদ রাখেনি। এর ফল তো ঘটারই ছিল। কিন্তু এই রকম ভোট যেখানে এমনকি অনুব্রত মণ্ডলকে, যদিও যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা তো যথেষ্ট গুরুত্বপূর্ণ, যেখানে আজকে অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 15 দিন যাবৎ, 14 দিন যাবৎ এই পশ্চিমবঙ্গের মাটিতে বসে রয়েছেন, সমস্ত ভোট পরিচালনা করছেন তিনি নিজে হাতে করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিনে একের পর এক সভা করে চলেছেন, যেমন আজকেই ছিল পানিহাটিতে একদিকে যাদবপুর, ওদিকে অমিত শাহ চলে যাচ্ছেন হিঙ্গলগঞ্জ। প্রচারের ঝড়, গেরুয়া ঝড় বলতে পারেন। এবং সেই ঝড়টার মাঝখানে কি ঘটলো? আচ্ছা, আমরা কি জানি? আমরা তো জানি রাত্রিরে কারা বেরোয়। এতদিন জানতাম না, ছোটবেলা থেকে তো এইসব শুনে শুনে বড় হয়েছি। রাত্রিরে তো চোরেরা বেরোয় চুরি করতে। তা রাত্রিবেলা গতকালকের এপিসোডে বলেছিলাম যে ইভিএম যেন সুরক্ষিত থাকে। সুধী দর্শকবৃন্দ, আপনারাও দুশ্চিন্তা করছিলেন ইভিএম যেন লুট না হয়ে যায়, এবং তার জন্যও সক্রিয় ছিল। যদিও তার খোলসটুকু পর্যন্ত পড়ে আছে গতকাল সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা যা হিয়ারিং হয়েছে সমস্ত তুলে ধরেছে এই মানুষের ভাষার পর্দায়। এবং সেখানে বিচারপতি পি.কে. মিশ্রা এবং আঞ্জারিয়া, মাননীয় বিচারপতি আঞ্জারিয়া ডিভিশন বেঞ্চ যা যা অবজারভেশন দিয়েছে লাস্ট 5খানা হিয়ারিং, এবং গতকালকে তারা জানিয়েছেন যে অবশ্যই তারা যেটা বলেছেন সেই ক্লিপিংটাও তুলে দিয়েছিলাম, এবার সত্যি কিছু ঘটতে চলেছে। থিং ইজ গোয়িং টু হ্যাপেন। এবং ইন্টারিম অর্ডার যখন সলিসিটর জেনারেল তুষার মেহতা চান, বলেন ইয়েস, ইন্টারিম অর্ডার হবে এবার ওই আইপ্যাক কাণ্ডে। ফলত আইপ্যাক একটা আই ওয়াশ হোক, অথবা আর না পেরে ওঠা হোক, অথবা তাদের এই রাজনৈতিক দলটার পিছনে সময় দিতে গিয়ে সারা ভারতবর্ষে তাদের ক্রেডেন্সিয়াল নষ্ট হয়ে যাওয়া হোক, মূলত ছানচুন হয়ে গেছে, যাকে বলে ছত্রাখার হয়ে গেছে, ছত্রখান যাকে বলে তাই হয়ে গেছে, কিছু নেই তার অস্তিত্ব। এতৎ সত্য তলায় তলায় বিভিন্ন রকম ভাবে সেই ষড়যন্ত্র, সেই কৌশল, ভোট তোমরা যা দিয়েছ, ইভিএম যদি পাল্টে দেওয়া যায়, তার প্রক্রিয়া চালু ছিল। তার প্রমাণ আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা এই টুইট। বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশনের অঙ্গুলি হেলনে, বিভিন্নভাবে এজেন্সিদের মাতব্বরি, কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার। আমি রাত 3টে অবধি জেগে আমার প্রত্যেক তৃণমূল কংগ্রেসের কর্মীদের অতন্ত প্রহরীর মতো তারা যেমন বুথ রক্ষা করেছে, আমিও তাদের পাশে কালকে রাত্রি 3টে, সোয়া 3টে অবধি জেগে তাদের সাথে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। 3:30 ঘুমাতে গেছি, ভোর 5টায় উঠেছি। 5টা থেকে প্রত্যেকটা বুথে আমার কন্ট্রোল রুম, আমার অফিস আজকে কানেক্টেড ছিল। প্রথম দফায় ভোটে আজকে বিজেপির রফা দফা করে দিয়ে এসছি। এর পাল্টা, আচ্ছা আগে একটু বলে নি, আচ্ছা এইটা কেন এত রাত জাগার কারণ কি আছে? এত রাত জাগার কারণটা কি? কি কাজ পরিচালনা হয় সেই রাত্রির বেলা? এতদিন সেটাই হতো। আর সুধী দর্শক বৃন্দ, বারবার আপনাদেরকে বলেছি, এইভাবেই যে রায় এসেছিল 2021-এ, যে রায় এসেছিল 2024-এ, সেগুলোকে সমস্ত পাল্টে দেওয়া হয়েছিল। এবং তার সাথে ছিল ওই দলদাস প্রশাসন এবং ওই দলদাস পুলিশ সিস্টেম। এবং তাদেরও অধিকাংশ যারা সৎভাবে কাজ করতে চেয়েছে তাদেরও কিছু করার ছিল না, তারাও করতে বাধ্য হয়েছিল তখন। ফলত যেটা এসেছিল 2021-এ 77, সেটা হতেই পারতো হয়তো 177। যেটা 2024-এ এসেছিল লোকসভা ভোটে 12, সেটা হতেই পারতো হয়তো 32, কিন্তু সেই কারণেই সেটা হয়নি। এবং আজ জানা যাচ্ছে ওই রাত্রির বেলাটি কি হতো। দেখুন কি ঠিক হতো। আর সমস্ত ধরনের, বললাম না, মানুষ যখন জেগে থাকে তখন কিন্তু চুরি করা যায় না, যায় না, যায় না। দেখুন
আগে যেটা দিয়েছিল উপরে হয়ে গেছে ওখানে আমি উপরেটা হয়ে গেছে এখানে দিন যে আপনি যে আগে দিয়েছিল এই সমস্ত জিনিসটা দেখেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আজকের ভাষণে যে অত রাত জাগার কি আছে, রাতের ঘুম চলে যাবে। আগের দিন তিনি বলেছিলেন যে পরিমাণ ভোট পড়েছে, তার আজকে তিনি বললেন অত রাত জেগে কি হচ্ছিল। তাদের কর্মীদের, তাদের গুন্ডাদের বলছিল মাঠে নামো, মাঠে নামো, মাঠে নামো। না, কেউ নামার আর নেই। लेकिन साथियों, इस वजह से अब टीएमसी बहुत बुरी तरह बौखला गई है। कल रात भर टीएमसी अपने गुंडों को ताकत दे रही थी, मैदान में आओ, मैदान में आओ। मैं बंगाल की जनता से कहूंगा, बीजेपी के सभी कार्यकर्ताओं से कहूंगा, हमें आशीर्वाद देने वाली जनता से कहूंगा, मत भूलिए ये क्रांति की धरती है, ये वीरों की धरती है। और ये मत भूलना, हर बुझता हुआ दीपक थोड़ा फड़फड़ाता है। वैसे ही टीएमसी का दिया बुझने से पहले थोड़ा फड़फड़ा रहा है। কেন নামার নেই? এই সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে তাদের দিয়ে কি করা হবে? তাদের ঘর থেকে আইপিএস আইএস যাতে বেরোয় সেই ব্যবস্থা করলে হবে না। কিন্তু তাদের একজন সুন্দর শিক্ষক বেরোক, প্রফেসর বেরোক, ডাক্তার বেরোক, তাদের ঘর থেকে এক একটা এপিজে আব্দুল কালাম বেরোক, সেসব ব্যবস্থার জন্য কোনো চেষ্টা নেই। কিন্তু বরঞ্চ তাদের কি ব্যবহার করতে হবে? এক একজন নেতা হবে গ্রামে, ভোট লুট করতে তাদের ব্যবহার করা হবে। মোথাবাড়ির মতো কাণ্ডে, মালদার মোথাবাড়ির মতো কাণ্ডে যখন লোক দরকার হবে, ভিড় দরকার হবে, ঝামেলা করার দরকার হবে, তখন তাদের ব্যবহার করা হবে। এইভাবে সংখ্যালঘুদের দিনের পর দিন অপদস্থ করা হয়েছে এবং তাদের জীবন, ভবিষ্যৎ সমস্ত কিছু ধ্বংস করবার চক্রান্ত না করে দেখিয়েছে এই তৃণমূল কংগ্রেস। আর তাদের দিয়ে জমি লুট, তাদের দিয়ে সমস্ত কিছু করানোর ফল আজকে পুরো বাংলার ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে গেছে। এবং এই সেই দক্ষিণবঙ্গ, যেটাকে বারবার বলতাম, এই সমস্ত ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়ার যে রাজধানী, সেই রাজধানীটার নাম হচ্ছে উত্তর 24 পরগনা এবং তার সহযোগী দক্ষিণ 24 পরগনা। কিন্তু ওই বলেছিলাম যে বাংলাদেশের নির্বাচনে জামাতের যে জয়, তার যে 68টা আসন, সেই 68টা আসনের ম্যাপ দেখিয়ে আপনাদের বলেছিলাম এই সীমান্তবর্তী জায়গাগুলোতে, এবং তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে এই উত্তর 24 পরগনায় লুকিয়ে আছে সমস্ত জমি হাঙর, লুটের পর লুট করে সমস্ত সম্পত্তি দখল করে, জাল পাওয়ার অফ অ্যাটর্নি, জাল দলিল, বিএলআরওকে ম্যানেজ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সমস্ত রকমের পর্চা কেটে পুরো জমি ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং আর একটা কথা বলেছিলাম, সাধারণ মানুষের পকেটে তো পিস্তল থাকে না, সাধারণ মানুষ ভালোবাসে পেন। তাহলে সেই পেন নিয়ে ওই পিস্তলের সঙ্গে তারা লড়তে পারেনি এবং তারা অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে হিসাব এবার হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন হিসাব হবে, খুঁজে খুঁজে হিসাব হবে, গর্ত থেকে টেনে বার করে নিয়ে এসে হিসাব হবে এবং সমস্ত লুটের জমি ফেরতের ব্যবস্থা হবে। প্রসঙ্গ থেকে সরে না গিয়ে আর একটা আপনাদেরকে জিনিস জানাই, যে আপনারা এই যে পুরো বিষয়টা আপনারা দেখলেন, তার মধ্যে আশ্চর্য জিনিস কি জানেন? স্বয়ং তৃণমূল কংগ্রেসের সেই অনুব্রত মণ্ডলের চড়াম মনে আছে?
ভোটের আগে গুড় বাতাসা মনে আছে? আর আজকে বিদায়ী মুখ্যমন্ত্রী তাদের নেত্রী সেই ধর্ণা মঞ্চ থেকে একটা কমিউনিটি দিয়ে আর একটা কমিউনিটিকে ঘিরে 1 মিনিটের মধ্যে নাকি তিনি 12টা বাজিয়ে দেবেন। তিনি 30% ইউজ করবার কথা বললেন। এটা 30%, যা মানে যেটাকে বলা হয় যে যাদের সংখ্যালঘু, সংখ্যালঘু তো শুধু মুসলিম না, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, জৈন সবাই আছেন, কিন্তু ব্যবহারটা কাকে করতে হবে? এই মুসলিমদের ব্যবহার করতে হবে। ফলত তাদেরকে আবার উস্কে দেওয়ার চেষ্টা করেছিলেন এই এসআইআর এর নাম করে, না আর সেই অস্ত্র খাটলো না, ফলত সেই ধর্ণা গুটিয়ে নিয়ে চলে যেতে হলো। আমার একটা এপিসোড করা আছে, আমি তখন বলেছিলাম যেদিন উনি ধর্ণায় বসছেন সেই দিন সেই এপিসোড করে বলেছিলাম যে ওই ধর্ণা দিয়ে উনি এসেছিলেন, ওই সিঙ্গুরের ধর্ণা দিয়ে। তৎকালীন সময় সুভাষ চক্রবর্তী এবং গৌতম দেব বলেছিলেন, পরবর্তীতে বলেছিলেন ওই মাচা ভেঙে দেওয়াই ভালো ছিল, যদিও কোট আনকোট তাদের কথা বললাম। আর এই ধর্ণায় হবে ওনার পতন। ওটাই হয়েছিল আগমন, আর এটাই হবে পতন। ফলত ধর্ণা গুটিয়ে নিয়ে চলে যেতে হলো। উত্তরবঙ্গের সভা থেকে, ধর্ণা থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জঘন্য ধরনের অপমান করা, প্রধানমন্ত্রীকে অপমান করা, রাষ্ট্রপতিকে সহযোগিতা না করা, সমস্ত দেখলাম। এবং পরবর্তীতে উত্তরবঙ্গ থেকে একের পর এক হুমকি শুরু হলো। গলায় পোস্টার ঝুলিয়ে নাকি 4 তারিখের পর বলতে হবে আমি বিজেপি করি না। 4 তারিখের পরেই আপনারাই দেখবেন যে সমস্ত তাবৎ সমস্ত এখনো ঘুরে বেড়াচ্ছে একটু আধটু, তারা বলবে ভাই, এটাও বলেছিলাম যে ভাই যা হয়েছে বাদ দে, আমি বিজেপিই করি। বিজেপি তো করতাম, বলতাম না, আমি বিজেপিই করি, আগে বিজেপিই করব। আপনারা দেখবেন তখন সে প্রমাণ করবার চেষ্টা করবে যে আপনার থেকেও সে বেশি বিজেপি সমর্থক। যেমন অনেকে এত ভয় পেয়েছে, ইয়েস, সূত্র পরে ওপেন করব আপনাদের সামনে ছবি তুলে তুলে, এত ভয় পেয়েছে যাতে মুসলিম হলেও তিনি কি করছেন? যজ্ঞ করতে বসে পড়ছেন, গলায় মালা পরে যজ্ঞ করতে বসে পড়ছেন। হ্যাঁ, মানে আমি তার ধর্মকে কখনো অপমান করছি না, তিনি তার ধর্ম পালন করুন, সুন্দরভাবে তিনি উপরওয়ালার কাছে প্রার্থনা করুন, কিন্তু যজ্ঞ ভূমিতে কি হবে? পাপে স্খলন হবে, এক ছিটে হবে না। এ যুদ্ধ ধর্মযুদ্ধ, ভোটের যে যুদ্ধ এটা ধর্মের যুদ্ধ। গণতন্ত্রের লড়াই বলা হয় না, গণতন্ত্রের যুদ্ধ, ধর্মস্থাপনের যুদ্ধ। ধর্ম মানে কি? সবকিছু শুভ শক্তির আগমনের লড়াই। এটা যজ্ঞে কি এই পাপ হবে? একজন মানুষের একটা মানুষকে বাস্তুচ্যুত করেছো, ঘর ছাড়া করেছো, তা ওপরওয়ালা বলে ঘর ছাড়া করলে একদিন ঘর হারা হতে হয়। কিন্তু সুধী দর্শকবৃন্দ, অভয়া ভুলে গেলেন ঘরের থেকে আজকে আগামী দিনে সেই সমস্ত কিছুর প্রতিবাদ নয়। আর আপনারা কি ঘর ঝাঁট দেন যখন, তখন আধখানা ঘর ঝাঁট দেন নাকি? আপনারা যখন বাগানে আগাছা পরিষ্কার করেন তখন আধখানা বাগানের আগাছা পরিষ্কার করেন নাকি? কাজে উত্তরবঙ্গ কমপ্লিট গেরুয়া ঝড় হয়েছে, ঝাঁট দিয়ে পরিষ্কার করেছে তৃণমূল কংগ্রেসকে, যেটা অনুব্রত মণ্ডল নিজের মুখে স্বীকার করে ফেলেছেন। 15-16টাও পাবে না তৃণমূল কংগ্রেস। এটাই আমি এতদিন ধরে বলতে চেয়েছিলাম যে যখন বাংলায় পরিবর্তন হয় তখন পূর্ববর্তী শাসক দলের কোনো অস্তিত্ব থাকে না। পরপর মিলিয়ে বলেছি 1977 কংগ্রেস জমানা শেষ, তার আগে এসেছিল 230 আসন নিয়ে সিদ্ধার্থ শঙ্কর রায় 72-এ, তৎপরবর্তীতে ইমার্জেন্সি ইত্যাদি পার হয়ে যখন 1977 সালের যে ইলেকশন হলো তাতে 230-এর কাছে পেল বামফ্রন্ট, 20-তে নেমে গেল কংগ্রেস। তাই তার সাথে কিন্তু আরো একটা ঘটনা ঘটে, সেটাও আগে বলেছি যে বাংলায় যখন পরিবর্তন হয় তখন মুখ্যমন্ত্রী জেতে না, এটা ইতিহাস এবং ইতিহাস। সিদ্ধার্থ শঙ্কর রায় মগরাহাট পূর্বে হেরেছিলেন 1977-এ, বুদ্ধদেব ভট্টাচার্য 2011-এ হেরেছিলেন যাদবপুরে। কার হাতে বা কার কাছে? মনীশ গুপ্ত, যাকে নাকি অভিযোগ করা হয় যে
2021 এই কি বলে 21শে জুলাইয়ে তিনি গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন। আর এবার ভবানীপুরে কি অপেক্ষা করে আছে সেটা তো সাধারণ মানুষের ভোটাধিকারের ওপরেই নির্ভর করতে হবে। কিন্তু এসআইআর সব হিসেব ঘেঁটে দিয়েছে, কোনো অঙ্ক কোনো ওপিনিয়ন পোল খাটবে না। কিন্তু অমিত শাহ একটা ওপিনিয়ন পোল বলুন বা এক্সিট পোল বলুন, তার মতো প্রাজ্ঞ রাজনীতিক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলে দিয়েছেন আজকে 110 পার করে চলে গেছে বিজেপি, আরো বেশি সামনের দিকে এগোচ্ছে। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সবিনয়ে জানাতে চাই যে তৃণমূল কংগ্রেস 10 থেকে 15টা পাবে কিনা উত্তরবঙ্গে, সেটা নিয়েই এখন গবেষণা হওয়া উচিত। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা এপিসোডগুলো কেমন লাগছে সেগুলো একটু জানান। আপনাদের সঙ্গে আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ ছিলাম মানুষের ভাষায়। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনারা হাত খুলে কমেন্টে লিখুন, সাবস্ক্রাইব করুন, একটু লাইক করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। নমস্কার।